সোমবার সকাল স্পেরু ড্রিম হাউসের আকাশে হালকা রোদ, বাগানের ফুলগুলো যেন রং ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বাড়ির ভেতরটাও ঠিক তেমনই সাজানো। দোতলার বারান্দা দিয়ে নেমে আসা রেলিং জুড়ে ঝুলছে জরি লাইট। রুমের ভিতরে ব্যালকনি, ড্রয়িং রুম, এমনকি কিচেন পর্যন্ত সাজানো। বাড়ির নিচে ডাইনিং টেবিল সাজানো। সকালের নাস্তার জন্য পুরো খান পরিবার একসাথে বসেছে। মোজাম্মেল খান হাসতে হাসতে বললেন, আবিরকে বাহাবা দিতেই হয়, এমন একটা স্বপ্নের বাড়ি আর কি সুন্দর করে সাজিয়েছে। ইকবাল খান মজা করে বললেন, এই ড্রিম হাউস তো সত্যি ড্রিম হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটা আবির উপহার দিয়েছে আমাদের মেঘকে। আলী আহমেদ খান একটু গম্ভীর মুখে বললেন, এই যুগে কত ছেলে তো মেয়েদের কিছু না দিয়ে সংসার করে, আর দেখো আমাদের আবির। তানবীর চা খেতে খেতে আবিরের কানের কাছে ফিসফিসিয়ে বলল, আহা কি রোমান্স। মেঘ নিচু মুখে চুপচাপ হাসলো, তারপর একটু লজ্জা পেয়ে আবিরের দিকে তাকালো। মেঘ চোখ ঘুরিয়ে এবার বলল, এই বাড়ি আমি এতদিনে একবারও আসিনি, এখন এসে মনে হচ্ছে কতটা ভালোবাসা রেখে গেছে এখানে। আবির হালকা গলায় বলল, তুমি আসবা বলেই সাজিয়েছিলাম, জানতাম একদিন তো আসতেই হবে। এই আনন্দের মধ্যে একটা মুখ একদম স্তব্ধ। মিম চুপচাপ একটা চেয়ারে বসে খাচ্ছিল, মুখে কোনো কথা নেই, চোখে কোনো আগ্রহ নেই। ওর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বাড়ির চারপাশ এত আনন্দে ভরা, তাহলে আমার বুক এত ভারী কেন? পাশের চেয়ার থেকে বন্যা মিমের উদ্দেশ্যে বলল, তোমাকে আর কিছু দেব? কিন্তু মিম হয়তো অন্যমনস্কতার কারণে তা শুনতে পায়নি। নিজ মনে ভাবনায় ডুবে আছে আর প্লেটে আঙ্গুল ঘুরাচ্ছে। বন্যা এবার মিমকে খানিকটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো মিম, এত কি ভাবছো? এবার বন্যার কথায় মিমের ধ্যান ভঙ্গ হলো। জবাব দিল, কই কিছু না তো। বেলা 11টার দিকে কলিং বেল বাজলো। কুদ্দুস চাচা এসে জানালো একজন আপা এসেছে, সঙ্গে আরো দুজন। একথা শুনে কিচেন থেকে বের হয়ে এলো বাড়ির 3 কর্ত্রী। দরজা খুলতেই ঢুকলেন মাহমুদা খান। সাদা সবুজ শাড়ি, গলায় সোনার হার, আর সঙ্গে আইরিন আর জান্নাত। তাদের মুখে এক ধরনের রংচং উচ্ছ্বাস, যেন আত্মীয় হিসেবে তারা খুব আনন্দের সাথে বিয়েতে অংশ নিচ্ছে। কারণ মুখে তো দ্বিধা নেই, আবার কারো চোখে কোনো সংকোচ নেই। মাহমুদা খান বললেন, আমাদের ছোট আদরের মেয়েটার বিয়ে। হঠাৎ করেই যেন মেয়েটা অনেক বড় হয়ে গেল। মালিয়া খান হাসলেন। মাহমুদা খান পুনরায় বললেন, ভাবি, এতদিন আরিফের মুখে আবিরের তৈরি করা স্পেরু ড্রিম হাউসের শুধু গল্প শুনেছি, আজ বাস্তবে এসে সব দেখে মন ভরে গেল। মাহমুদা খানের কথা শুনে মালিহা খান পুনরায় হেসে জবাব দিলেন, হ্যাঁ, ছেলেটা একা একাই নিজ উদ্যোগে এই বাড়িটা করেছে। বহুবার শুনেছি এই বাড়ির কথা, কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেটা এক হাতেই এত সুন্দর করে সবকিছু গুছিয়ে করতে পারবে। জান্নাত বললেন, বড় মামি, এই বাড়িটা দেখে তো আমি অবাক, হঠাৎ করে এত সুন্দর করে সাজানো, পুরো ছবির মতো। মিম পাশে বসে চুপচাপ সবার আনন্দ দেখছে। আইরিন বলে উঠল, অবশেষে আমাদের দেখার সুযোগ হলো, তাও আবার মিমের বিয়ের জন্য। মিম ঠোঁট কামড়ে হাসার ভান করলো, গলা দিয়ে শুধু একটাই শব্দ হলো, তারপর মনে মনে ভাবলো, বাকি সবাই না হয় কিছু জানে না, কিন্তু তুই কি করে এতটা পাল্টে গেলি আইরিন? আমি ভেবেছিলাম প্রথমে তোকে দেখে তুই মনে হয় আরিফের কোনো মেসেজ নিয়ে আসবি আমার কাছে, কিন্তু আমি ভুল ছিলাম। কিছুক্ষণ পর একে একে স্পেরু ড্রিম হাউস থেকে বেরিয়ে পড়লো খানবাড়ির 3টি গাড়ি। গন্তব্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স। গাড়ির ভেতর সবাই মজা করছে। জান্নাত, আইরিন, মেঘ, বন্যা হাসতে হাসতে বলছে, কার কোন রং পছন্দ? জান্নাত বলল, এই বিয়েতে শাড়ির কালেকশন এমন হবে যে ফটো সেশনেই ট্রেন্ডিং হয়ে যাবে। আইরিন বলল, আর গহনার কথা বলতে গেলে মিমের জন্য একটা গোল্ড প্লেটেড সেট আমি নিজে সিলেক্ট করব। এ কথা শুনে সবাই হাসতে লাগলো। মিম একপাশে চুপ। এত কথা, এত আনন্দ, তবুও তার ভেতর বালুর মতো জমে আছে এক অস্থিরতা। শাড়ির দোকানে গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে পছন্দ করতে। রঙিন বেনারসি, সিল্ক, কাতান, কাচের কাজ সব সাজিয়ে রাখা। আইরিন একটা শাড়ি তুলে বলল, এটা তো একদমই মিমের জন্য তৈরি। মাহমুদা খান বলল, মিম বল দেখি কোনটা নিবি? মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল, যেটা তোমরা দিবে সেটাই ভালো। এই কথার মধ্যে আনন্দ ছিল না, ছিল একরাশ পরাজয়। শাড়ির দোকান, আনন্দের ঝলক। সব মেয়েরাই শাড়ির দোকানে ঢুকছেন। মালিয়া খান একটা স্কাই ব্লু রঙের বেনারসি তুলে বললেন, এইটা বউ পড়বে রিসিপশনে। হালকা জরি, ভারী চওড়া পার,
হালিমা খান বললেন, এটার সাথে গহনা কোনটা যাবে তাও তো বুঝছি না। আকলিমা খান বলেন, সোনালি গলাবন্ধ চেন সেট। আইরিন বলল, জানেন জান্নাত বাবির যখন বিয়ে হয়েছিল ঠিক এইরকমই একটা শাড়ি পরেছিল। জান্নাত হেসে বলল, সম্পূর্ণ এরকম না, কিছুটা ডিফারেন্স আছে। সবাই হাসিতে মেতে উঠল, শুধু কোনায় বসে রইল মিম। তার হাতে শাড়ি নেই, মুখে বাজবিচার নেই, চোখে শুধু বিষাদের ছায়া। মিম জানে এই শপিং ব্যস্ততা তার জন্য, এই বিয়ের সাজ সব তার জন্য, তবুও তার চোখে আনন্দ নেই। মেয়েরা শাড়ির দোকান থেকে মিমসহ সকলে অনেকগুলো শাড়ি নিল। শাড়ির দোকান থেকে বের হওয়ার পরেই কারু চোখ জামার দোকানে, কারুর নজর জুতার সেলফে। হালিমা খান মালিয়া খানের উদ্দেশ্যে বললেন, আপা আগে একটা সেলাই দোকান দেখি, আমি আমার শাড়িটা একটু কাটিয়ে নিতে চাই। মালিয়া খান হাসতে হাসতে বললেন, সেলাই কি শপিংয়ের আগে করিস নাকি পরে? আগে শপিং শেষ কর। তানবীর, বন্যা ও ত্রিদাকে নিয়ে সোজা চলে গেলে কিড সেকশনে। তানবীর বলল, ওই যে কিড সেকশন, মেয়ের জন্য যা যা পছন্দ হয় নাও। তানবীরের পুরো কথা শেষ হওয়ার আগেই ত্রিদা ছুটে গেল সেদিকে। বন্যা হেসে বলল, এই মেয়ে এত ছোট, তাও ব্র্যান্ড দেখে জামা ধরতেছে দেখেন। তানবীর দুষ্টুমি সুরে বলল, দেখতে হবে না মেয়েটা কার, নিজের জন্য সবসময় বেস্টটাই চয়েস করি আমি। বহু বছর আগে যেমন চয়েস করেছিলাম তোমাকে। বন্যা একটু লাজুক হাসলো। আহিয়ান আর আহিয়া তো দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। আবির এদিকে দাঁড়িয়ে শুধু বলল, বাচ্চারা শপিং মলে আসে মানে যেন ওদের একটা থ্রিলার মুভি শুরু। মেঘ হাসলো। আবির বলল, তুমি কিছু দেখছো না? মেঘ মাথা নাড়ল। দেখেছি, আপনি আমায় পছন্দ করতে সাহায্য করুন না প্লিজ। আবির মুচকে এসে বলল, চলো ঠিক আছে ওইদিকে যাই। আদি মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। হঠাৎ বলল, মিমাপুর বিয়ের শপিং তো আমি ব্লগ বানিয়ে আপলোড করব, ভিউজ চাই। আকর্ষণীয় হাসি ছড়ালো চারপাশে। সবাই যার যার মতো ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যায় মিমের দিকে। মেঘ লক্ষ্য করেছিল মিম কোনো দোকানে ঢুকছে না, কাউকে কিছু বলছেও না, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল। কখনো কোনো পোশাকের দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। একটা বুটিক দোকানের সামনে এসে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। গ্লাসের উপরে একটা লাল রঙের কাতান ঝুলে আছে। মেঘ পেছন থেকে এসে বলল, পছন্দ হয়েছে বুঝি? মিম ঘাড় নাড়ল, না শুধু দেখছিলাম। মেঘ তার হাত চেপে ধরল। অনেক কিছু বলতে চাইল, কিন্তু সময় বলার ছিল না কিছুই। শুধু বলল, চোখে এত কষ্ট কেন? মিম মৃদু হেসে জবাব দিল, কই তেমন কিছু না। সন্ধ্যার আগে খানবাড়ির পরিবার শপিং শেষ করে ফিরে এলো স্পেরু ড্রিম হাউসে। গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল কেউ যেন মালবাহী ট্রাক নামাচ্ছে। শপিং ব্যাগ, গহনার প্যাকেট, বাচ্চাদের খেলনা, জুতার বাক্স, শাড়ির প্যাকেট, সব মিলিয়ে একেবারে বিশৃঙ্খল এক পরিস্থিতি। হালিমা খান হাঁপাতে হাঁপাতে বললেন, শপিং করতে করতে আমার পায়ের হাড়গুলো আলাদা হয়ে গেছে। কেউ ব্যাগ নিচ্ছিস না কেন? আদি মোবাইল হাতে ভিডিও করতে করতে বলল, এই শপিং আনলোডিং অপারেশনটা আজ রাতেই ইউটিউবে উঠবে। তানবীর হেসে বলল, ভিডিও ছাড়ার আগে সাবস্ক্রাইব বলাটা ভুলবি না। আহিয়ান আর আহিয়া ব্যাগ নিয়ে খেলতে শুরু করেছে। আহিয়ান একটা শাড়ির প্যাকেট ঘাড়ে তুলে বলল, আমি এইটার ডেলিভারি বয়। আহিয়া চোখ রাঙিয়ে বলল, না এটা আমার ফুপির, ফুপি বিয়ের জন্য আমি নিব। আবির হাত উঁচু করে বলল, সবাই ব্যাগ নিয়ে ঘরে তুলো প্লিজ, খাওয়া দাওয়া করতে হবে তারপর। আম্মুর পা ব্যথা করছে। মেঘ তার ব্যাগ হাতে নিয়ে বলল, আহিয়ার আব্বু, আমি ছেলে মেয়েটার নিয়ে ভেতরে যাচ্ছি, আপনি আমারটা নিয়ে আসুন। বন্যা চেহারায় ক্লান্তি এনে বলল, তাও ভালো, আমি নিজেরটার সাথে ত্রিদার জন্য কেনা 3টা ব্যাগ নিয়েছি। এখন ত্রিদা সব খুলে দেখতে চাইতেছে। ত্রিদা তখন এক ব্যাগ খুলে ছোট জুতা বের করে বলল, এটা এখনই পরব। মাহমুদা খান নিজের শাড়ির ব্যাগ গুনে দেখছিলেন, সব ঠিক আছে তো? আমার একটা শাড়ি কম মনে হচ্ছে না? জান্নাত বলল, মা আপনি একই শাড়ি 2বার গুনেছেন, এটা বুঝতে ভুল করেছেন। সবাই হেসে উঠল। এইদিকে মিম চুপচাপ নিজের ব্যাগ হাতে ঘরে ঢুকছিল। তার হাঁটার গতিও ধীর, কিন্তু বাইরে থেকে হাসি ঠাট্টার মধ্যে সে বিষদটা কেন যেন মুহূর্তেই ঢেকে যায়। রাত 11টা বেজে 4 মিনিট। রুমের জানালাটা খোলা। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে পর্দাটাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিচ্ছে। আরিফ একা বসে আছে রুমের কোনায়। তার হাতে ধরা একটা কাগজ, কোনো চিঠি না, কোনো স্ক্রিপ্ট না, কেবল একটা সাদা পৃষ্ঠা যেখানে কিছু লেখা হয়নি, কিন্তু মনের ভেতর যেন হাজারো লাইন আঁকা। দরজাটা ভেতর থেকে বন্ধ, আলোটা আবছা, ঘরটা নিস্তব্ধ।
ঠিক যেন নিস্তব্ধ এক আরিফের বুক। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। আরিফের কণ্ঠস্বর কাঁপছে। একা একাই বলল, সবাই বলে ভালোবাসা সাহসী করে তোলে মানুষকে, কিন্তু কেউ কখনো বলে না ভালোবাসা মানুষকে ভয়ও দেখায়, অসহায় করে দেয়, চুপ করে দেয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আরিফ আর একা একা আওড়ালো, আমি তাকে চিনি, আমি জানি সে কেমন, কিন্তু কিন্তু কখনো কখনো কিছু মানুষ এতটাই অবাক করে যার ব্যাখ্যা দিতে পারে না কেউ। আমি ভয় পাচ্ছি সেই বিস্ময়ের কাছে হেরে যেতে। সে জানালার বাইরে তাকালো। আকাশে আদো আলো, চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে ডুবে যাচ্ছে, ঠিক যেন ওর নিজের মনের আলো, ভালোবাসার আলো আরেকটা অজানা পরীক্ষার মেঘে ডেকে যাচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সে জানে না, কিছু জানে না, আর আমি সব জানি, তাও কিছু বলতে পারছি না, কিছু করা যাচ্ছে না, শুধু বসে থাকতে হচ্ছে অপেক্ষায়, একটা সিদ্ধান্তের, একটা মুহূর্তের, যেটা হয়তো আমার পুরো জীবনটাকে বদলে দেবে। আরিফ উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আয়নার সামনে গেল, নিজের চেহারার দিকে তাকালো, বিড়বিড় করে বলল, তুমি কি পারবে না মিম আমার ভালোবাসার মান রাখতে? তার চোখের জল আসার মতো, কিন্তু চেপে রাখলো। কাপা কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তুমি যদি না বুঝো তবে কি আমি হারিয়ে যাব? তুমি কি চিনবে না এই নীরব ভালোবাসাটাকে? ঘর জুড়ে তখনও নিস্তব্ধতা, শুধু জানালার পর্দা উঠছে আর আরিফ একা দাঁড়িয়ে আছে, হৃদয়ে এক বিশাল ঝড় নিয়ে, যা কেবল তার দুজনই অনুভব করছে। সে হলো মিম, কিন্তু মিম জানেই না এই পুরো ঝড়ের কেন্দ্রবিন্দুতে সে নিজেই দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘড়ির কাঁটা থামলো রাত 12টায়। রুমের নিস্তব্ধতায় টিকতে না পেরে আরিফ বেরিয়ে পড়ল অন্ধকারের রাত্রে অজানা গন্তব্যে। অন্যদিকে রাত 12টা পেরিয়ে গেছে। স্পেরু ড্রিম হাউসের চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু একটা ঘরে আলো জ্বলছে, মিমের ঘর। চুপচাপ বিছানায় বসে আছে সে, খোলা চুল, মুখ ফ্যাকাশে, চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে, তাকিয়ে আছে ড্রেসিং টেবিলের আয়নার দিকে, নিজেকে চিনতে পারছে না। আজ সারাদিন কেবল হাসি মুখ দেখিয়েছে সবার সামনে নিজেকে সাজিয়েছে, নতুন জামা ট্রাই করেছে, কিন্তু একবারও কেউ বুঝতে চায়নি মিম ঠিক আছে কিনা। সেদিন আরিফের এত কথা শুনেও মিম বেহায়ের মতো আজ সারাদিন কল ও মেসেজ দিয়েছে। আরিফ গত 2 দিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব থেকেই অফলাইন, সিমটাও বন্ধ, তাও যদি একবার খুলে সেই আশায় মিম কল দিয়ে গেছে বারবার, কিন্তু প্রতিবারই নিরাশ হয়ে ফোনটা রেখে দিতে হয়েছে। মিম ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার সিল্কি কালো চুলগুলো আজ অযত্নে ছড়িয়ে পড়ে আছে সরাসরি বিছানা থেকে ফ্লোরে। চোখ তার ঘূর্ণমান বৈদ্যুতিক পাখার দিকে, হৃদয় ভাঙার যন্ত্রণায় আজ সে কাতর। হঠাৎ করে মিম বিড়বিড় করে বলল, মুক্তি চাই, এই ভয়াবহ কষ্ট থেকে আমি মুক্তি চাই। তারপর কিছু একটা ভেবে বিছানা থেকে হঠাৎ করেই উঠে বসলো। ধীরে ধীরে এগিয়ে গেল ড্রয়ারের দিকে, পুরনো একটা নোটবুক বের করলো। আরিফের দেয়া প্রথম চিঠি রাখা সেখানে। সেই চিঠির পাশে আজ লিখল সে, আমি হেরে যাচ্ছি আরিফ, তোমার চুপ করে থাকা আমার সহ্য হচ্ছে না আর। জানি না বিয়েটা কার সাথে হচ্ছে, জানি না তুমি কোথায়, শুধু জানি তুমি ছাড়া আমি কিছুই না। এই বিয়ে, এই আনন্দ, এই স্বাদ সব যেন বিষ লাগছে। কেউ যদি জানতো আমি ভিতরে কতটা শেষ হয়ে গেছি। তারপর একটা সাদা পেজ ছিঁড়ে আলতোভাবে লিখলো, আব্বু আম্মু, আপনারা যদি এই চিঠিটা পড়েন তাহলে শুধু জানবেন আমি কারো বিরুদ্ধে না, আমি শুধু ভালোবাসার পক্ষে ছিলাম, আমি আর পারছি না। তারপর মিম দরজা খুলে সিঁড়ি দিয়ে নামলো, ধীরে ধীরে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। সেখান থেকে ফল কাটার ছুরিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো তার হাত তীব্র গতিতে কাঁপছে। আরিফের কথা যতবার মনে হচ্ছে ততবারই মনে হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যেতে, কিন্তু এত কষ্টের মাঝেও বারবার মনে পড়ছে মা, বাবা, বড় আব্বু, চাচু, বড় আম্মু, মামুনি ও ভাই বোনদের মুখ। হাতের কাঁপুনিতে হঠাৎ করে ছুরিটা ছিটকে পড়ল ডাইনিং টেবিলের একটা কাচের গ্লাসের উপর। তৎক্ষণাৎ গ্লাসটি নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তো আজকের পর্ব এ পর্যন্তই। আজকের দিনটা হয়তো সবার জন্যই অনেক আনন্দের ছিল, শপিং করেছে, হইহুল্লোড় করেছে, অনেক আনন্দ করেছে, বাট মিমের মনটা ছিল খুবই বিষণ্ণ। তবে সেটা বাসায় কারো কাছেই প্রকাশ করতে পারেনি, নীরবে মন পড়েছে তার। অন্যদিকে আরিফেরও একই অবস্থা। তো পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে সেটা আমরা পরের পর্বতেই জানতে পারবো। যারা ভিডিওতে লাইক করেননি এখনই লাইক করে দিন, আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স এসেছেন
তারা গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।